নমস্কার। বিশ্বভারতী বাংলা বিভাগ আয়োজিত দুদিনের জাতীয় স্তরের এই আলোচনা চক্রে এখানে সমবেত সবাইকে আমাদের বিভাগের পক্ষ থেকে আন্তরিক স্বাগত জানাই। যারা আগামী অধিবেশনগুলিতে যোগ দেবেন তাদেরও আমরা অগ্রিম স্বাগত জানাচ্ছি। একযোগে সবাইকে এই স্বাগত জানানোর প্রেক্ষিতে আমি অবশ্য নেহাতি একটা আনুষ্ঠানিকতা বলে মনে করছি না। বিভাগের পক্ষ থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি বস্তুত আমাদের এই আলোচনা চক্রের অভিপ্রায়ের সঙ্গে লব্ধ হওয়ার জন্য। কথাটা হয়তো একটু ব্যাখ্যা সাপেক্ষ। চলমান 21 শতকের সত্য অতিক্রান্ত প্রথম চতুর্থাংশকে কেন্দ্রে রেখে আমরা কেন এমন একটি আলোচনা চক্রের সিদ্ধান্ত নিলাম তার একটু পরিবেশন দেওয়ার দায়িত্ব হয়তো আমাদের থেকেই যায়। বিদ্যায়তনিক অভ্যাসে সচরাচর বলা হয়ে থাকে খুব কাছ থেকে কোনো কিছু দেখলেই তা অনেক সময় ঝাপসা দেখায়। দৃষ্টির স্বচ্ছতার জন্য সময়গত একটা দূরত্ব প্রয়োজন হয়। এই আত্মবাক্য যে আমরা অস্বীকার করি তা নয়। কৈফিয়ত হিসেবে বলি 21 শতকের বাংলা ভাষা সাহিত্যের বিকিরণ সমস্যা ও সম্ভাবনা শিরোনামাঙ্কিত এই আলোচনা চক্রের প্রস্তাবনার নেপথ্যে আমাদের মধ্যে ক্রিয়াশীল ছিল বস্তুত অন্যতম একটা দাবি। সেই দাবি এসেছে বিদ্যায়তনিক দায়িত্ববোধ থেকে। রবীন্দ্রনাথ বলেছিলেন বিশ্ববিদ্যালয়ের কাজ শুধু বিদ্যা দান নয়, বিদ্যার উৎপাদন। শুধু বিদ্যার উৎপাদনও নয়, তার বিকিরণ, অর্থাৎ নতুন জ্ঞানের সার্বত্রিক বিস্তার প্রচেষ্টা হবে বিশ্ববিদ্যালয়ের অবশ্য করণীয় কর্তব্য। বলা বাহুল্য উদ্ধৃতি চিহ্নের মধ্যে বিকিরণ শব্দটি আমরা ব্যবহার করেছি রবীন্দ্রনাথের কথা স্মরণে রেখে। আপনাদের নিশ্চয়ই মনে পড়বে তার শিক্ষার বিকিরণ প্রবন্ধের কথা। সেই বক্তৃতা প্রবন্ধটি রচিত হয়েছিল ঔপনিবেশিক সামাজিক রাজনৈতিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে। প্রায় 100 বছর পর পরিস্থিতি নিশ্চয়ই অনেকটা পরিবর্তিত হয়েছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিদ্যাঙ্গনে নিত্য নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে আমাদের। কোন পথে যাবে আগামী দিনের বাংলা বিদ্যা চর্চা? বর্তমান সময়ে তার কি ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তা এখনই আমাদের বুঝে নেওয়া জরুরি বলে মনে হয়। প্রাথমিকভাবে আমাদের ধারণা হয়েছে বাংলার মতো আঞ্চলিক ভাষা সাহিত্য বিভাগগুলিকে পরিবর্তিত সময়ের সঙ্গে দ্রুত অভিযোজিত হতে হবে। আন্তঃবিদ্যামূলক বিষয়সমূহের সঙ্গে তাকে গড়ে নিতে হবে নিবিড় যোগ। প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক প্রসার ভবিষ্যতে এতটাই ভবিতব্য হয়ে উঠবে যে সে বিষয়ে নিষ্পৃহ থেকে নিতান্ত নিরুপদ্রব সাহিত্য চর্চার দিন কোথায় বিদ্যায়তনিক পরিসরে বিলীন হতে চলেছে। আমরা একটু সচেষ্ট হলে বাংলার মতো আঞ্চলিক অথচ সমৃদ্ধ একটি সাহিত্য বিভাগ থেকে সময়ের প্রতিষেধ গড়ে নিতে পারি। প্রবহমান এই পরিস্থিতিকে নগর্থকভাবে না দেখে সদর্থক কোনো অভিমুখে চালিত করা সম্ভব বলেই আমাদের ধারণা। হতেও পারে প্রযুক্তির কাছ থেকে সুবিধা আদায় করে নিয়ে বাংলা সাহিত্যকে অনুবাদ ইত্যাদির মাধ্যমে আরো বৃহত্তর ক্ষেত্রে প্রসারিত করার একটা অনন্য সুযোগ হয়তো এসে গেছে আমাদের হাতের নাগালে। 2020 সালের জাতীয় শিক্ষানীতির সদর্থক দিকগুলির পরিচর্যার সুযোগ সম্ভবত আমাদের সমবেত গঠনমূলক ভাবনায় আয়ত্ত করা সম্ভব। এর জন্য প্রয়োজন শুধু মানসিক জাগ্রত কাটিয়ে তোলা। মোট কথা 21 শতকের সাহিত্য সংস্কৃতিকে তার ভালো মন্দ সমেত বুঝবার জানবার একটা মানসিক প্রস্তুতি আমরা নিয়েছি। আর এই গ্রহিষ্ঠতার দীক্ষা আমরা নানাভাবে পেয়ে থাকি স্বয়ং আস্থগুরু রবীন্দ্রনাথের কাছ থেকে। এই জন্য হয়তো এই খানিকটা আমাদের উচ্চাভিলাষ, তবু এমন একটা ব্যতিক্রমী আলোচনা চক্রের আয়োজন করেছি আমরা। এই জন্যই বাংলা বিদ্যা চর্চার অঙ্গনে আপাতভাবে বহির্বর্তী অনেক ব্যক্তিত্বকে এই আলোচনা চক্রের সঙ্গে আমরা একত্রিত করতে চেয়েছি। এই জন্যই বলেছি আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের অভিপ্রায়ের ক্ষেত্রে। আপনাদের সবার সক্রিয় আত্মযোগে
এই আয়োজন নিশ্চয়ই সার্থক হয়ে উঠবে এ আমাদের দৃঢ় প্রত্যয়। পঞ্চাশের মাননীয় সূচক বক্তা, আমাদের আত্মজন, ভাষাভবন অধ্যক্ষ সহ এই আয়োজনে আমন্ত্রিত ক্ষেত্রে কৃতবিদ্য সবাইকে তৎসহ এই আলোচনা চক্রে গবেষণামূলক নিবন্ধ পাঠ করবেন অথবা শুনবেন তাদের আরেকবার বলি সুস্বাগতম। এরপর ভাষাভবনের অধ্যক্ষ অধ্যাপক মৃণাল কান্তি মণ্ডল। সবাইকে আমার নমস্কার। বাংলা বিভাগে এই আলোচনার কেন্দ্রে রবীন্দ্রনাথের শিক্ষার বিকিরণ প্রবন্ধের একটি ভাবনা সূত্রকে আমরা ব্যবহার করতে চেয়েছি। মানবেন্দ্র বললেন, এই প্রবন্ধ যারা পড়েছেন তারা হয়তো রবীন্দ্রনাথের আপত্তিটা অনুভব করতে পেরেছে। 1932-33 দেওয়া রবীন্দ্রনাথের এই বক্তৃতা প্রায় 100 বছর আগের, আজও সমান সত্য বলে মনে হয়। এখন এই যে বিকিরণ কথাটা, যাকে ইংরেজিতে বলা হয় রেডিয়েশন, পদার্থবিদ্যার ভাষায় এটা হলো এক প্রকার শক্তির স্থানান্তর বা নির্গমন প্রক্রিয়া। পদার্থবিদ্যায় সংজ্ঞা বলা হয়েছে যে প্রক্রিয়ায় কোনো তাপ কোনো মাধ্যম ছাড়াই উৎস থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে কণা বা তরঙ্গের আকার। যেমন আমরা সবাই জানি সূর্য থেকে আসা তাপ বা আলো, বা আমাদের রান্নাঘরে মাইক্রোওয়েভ ওভেনের তাপ। আমরা জানি যে সূর্যের আলো এবং তাপ মোটামুটি 9,30 লক্ষ মাইল দূরত্ব থেকে পৃথিবীতে এসে পৌঁছায়। সময় লাগে 8 মিনিট 30 সেকেন্ড মতো। ভাবুন যে আলোর গতিবিধি হচ্ছে 1,83,000 মাইল, সেখানে এই মহাশূন্য পেরিয়ে সে চলে আসছে কোনো মাধ্যম ছাড়াই আমাদের কাছে। আমাদের এই সেখানে আলোচনা 21 শতকে, অর্থাৎ আজকের এই শতকে বাংলা ভাষা সাহিত্যের বিকিরণের সমস্যা এবং সম্ভাবনা নিয়ে, যেখানে বিকিরণ সংযোগ বা বিনিময়ের কথা বলে। নতুন এই শতাব্দী পেরিয়ে আমাদের বাংলা ভাষা ও সাহিত্য আজকে কোথায় দাঁড়িয়ে আছে, কি আমাদের কাজ, কি আমাদের দায়িত্ব। রবীন্দ্রনাথ যে কথা বলেছেন, আপত্তির কথা বলেছেন বিশ্ববিদ্যালয়ের কাছে, আমরা আজকে সেই সমীক্ষা করতে চাইছি। খুব বেশি সময় নেই, তাই প্রথমে একটু বাংলা ভাষা শিক্ষার সঙ্গে 3টে নমুনা পেশ করছি। নমুনা 1, বছর দিন আগে একটি স্কুলের সম্ভবত ক্লাস 9 মধ্যে হবে, বাংলার একটা প্রশ্নপত্র এবং উত্তরপত্র হাতে এসেছে। একটা প্রশ্নে রয়েছে সিদ্ধার্থ চক্রবর্তীর ছদ্মনাম কি, মাল্টিপল চয়েস প্রশ্ন। বোধহয় ওই দেবতার জন্ম গল্পটা ছিল সেখানে। সেখানে 3-4টে অপশন দেওয়া ছিল, ছাত্ররা উত্তর লিখেছে চঞ্চল। আমি তো অবাক হয়ে গেলাম যে সিদ্ধার্থ চক্রবর্তী পড়েছি, সিদ্ধার্থ চক্রবর্তীর ছদ্মনাম চঞ্চলের কিন্তু কখনো শুনিনি। নানা বই ইত্যাদি খুলে দেখলাম, অনেকে জিজ্ঞাসা করলাম, ওর করে জানতে চাইলাম। তারপর দেখা গেল যে উইকিপিডিয়া খুলে শেষ পর্যন্ত দেখলাম যে সেটা লেখা আছে, চক্রবর্তী ওয়াজ বর্ন ইনটু দ্য ওয়েল নন চঞ্চল রাজবাড়ি, CHA অর্থাৎ চাঁচল, ওটা আমরা বলি চঞ্চল পরিবার। এটা লেখা আছে রয়্যাল হাউস অফ চাঁচল ফ্যামিলি। যারা সংসদের পাঠ্যবই যারা লিখেছেন তারা সম্ভবত উইকিপিডিয়া থেকে কথাটাকে চঞ্চল করে দিয়েছে। আসলে চাঁচল রাজবাড়ির ছেলে ছিলেন শিবরাজ চক্রবর্তী। ফলে আমরা এই যে আধুনিক সময়ে এখন এসে আমরা পৌঁছেছি গুগল, AI, ChatGPT, উইকিপিডিয়া, এই যে ডিজিটাল মিডিয়াম, তার যথাযথ ব্যবহারটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে। নমুনা 2, আমাদের এই সপ্তাহের আগে আমাদের
শিক্ষাকর্মী, তিনি মা, তার ছেলের পরীক্ষা চলছে, মাধ্যমিক পরীক্ষা, ছুটি চাইতে এসেছেন। সভাপতি কৌতূহলে জিজ্ঞেস করলাম যে কি পরীক্ষা ছেলে? বলেন হিন্দি, দিল্লি বোর্ডের পরীক্ষা দেবে। তো বললেন কোন পেপার? না এটা সেকেন্ড পেপার, মানে ওই ল্যাঙ্গুয়েজ টু, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো বললেন তোমার ছেলেকে তুমি হিন্দি পড়াচ্ছ, হিন্দি দিচ্ছ? উনি বললেন আমার ছেলে বাংলা জানে, বাংলা পড়তে পারে। এই যে নব্য উদার অর্থনৈতিক এবং ভুবনায়ন আমাদের কি মাতৃভাষা বাংলা থেকে ক্রমশ সরিয়ে দিচ্ছে? নমুনা কি? গত বছর সেমিস্টার পরীক্ষা শেষ হয়ে গেছে, ফোর্থ সেমিস্টার আমাদের যে পাস করেছে, 3টি মেয়েরও মার্কশিট দেখলাম। তারপর একটি মেয়ের হাত থেকে মার্কশিটটা পড়ে গেল। তাহলে আরে তোমার মার্কশিটটা পড়ে গেল, বলো তাহলে কি হবে দাদা? মার্কশিটটা তুলে আমাদের দাদা দিদিরাই সব ফার্স্ট ক্লাস পেয়ে পিএইচডি করে বসে আছে, এই মার্কশিটের মূল্য কি? আমাদের বাংলা ভাষা শিক্ষা তাহলে এখন কোথায় দাঁড়িয়ে আছে? আসলে আমরা সবাই ভাবি সমাজের পথ করতে। আর বাংলা সাহিত্য সম্পর্কে একটু স্মৃতিচারণা করি। আমি জন্মেছি গত শতাব্দীর 6 দশকে, একেবারে একটা প্রত্যন্ত গ্রামে, যাকে আমরা বলি অজ পাড়া গ্রাম। তো সেখানে আমাদের প্রায় 2-3বার বছরে মনসামুখী পাঠ হতো, সন্ধ্যেবেলা রামায়ণ গান হতো, ভাগবত পাঠ হতো, এমনকি চৈতন্য চরিতামৃত। সারাদিন অজস্র খেলাধুলার পর ওই সন্ধ্যেবেলা বড়দের কাছে আর একটু ছুটি পাওয়া যেত। কেননা আমরা সন্ধ্যেবেলা খুব মজা করে লুকোচুরি খেলতাম, ছোটাছুটি করতাম, পান্ডব করতাম। বেশ মনে আছে যে সেই সভাগুলো, আসরগুলো একবারে ভর্তি হয়ে গ্রামের সমস্ত মানুষ এসে শুনতো। কেউ হাসছে, কেউ কাঁদছে, স্তব্ধ হয়ে বসে শুনছে সেই সব আখ্যান। এবং ওই খেলাধুলার ফাঁকে ফাঁকে ওই ছোটবেলাতেও ওই মনসা মঙ্গলের ওই কাহিনী, ওই রামায়ণ গান, ওই ভাগবত পুরাণ মনের মধ্যে কিন্তু গেঁথে যেত। তাহলে আখ্যানে নিশ্চয়ই কোথাও একটা জাদু রয়েছে। এবং কথকরা ওই তত্ত্বকথাকে খুব সরল ভাষায় গ্রামের মানুষের কাছে বুঝিয়ে দিতে। অশিক্ষিত মানুষ মন দিয়ে তারা শুনবে। আমরা জানি যে গল্প শোনার প্রবণতা মানুষের সহজাত প্রবৃত্তি। যুগ যুগ ধরে মানুষ গল্প শুনতে ভালোবাসে। যে কারণে আজও রামায়ণ মহাভারত হাজার হাজার বছর পেরিয়েও আমাদের মধ্যে বেঁচে আছে। আমরা যেদিকে সংখ্যাবোধ করছি যে মানুষ কি সাহিত্য পাঠে বিমুখ হয়ে যাচ্ছে, আমরা কি সাহিত্য পড়ছি না, সে কি আখ্যান থেকে দূরে সরে যাচ্ছি বলে? সাহিত্যের যে সমবেত ভোজ, সেখানে কি সবার আসল কথা হচ্ছে না? আমাদের সবাইকে ভাবতে হবে। সমস্যার সমাধান এবং সম্ভাবনার পথকে খুঁজতে হবে। আমরা এখানে সবাই সমবেত হয়েছি, ছাত্র, শিক্ষক, গবেষক, তরুণ প্রজন্ম। আমি দেখছিলাম এই সমান্তরাল অধিবেশনে যারা প্রবন্ধ জমা দিয়েছেন তাদের শিরোনামগুলো দেখছিলাম, সেখানে অনেক ভাবনামূলক, চিন্তামূলক প্রবন্ধের শিরোনাম রয়েছে। জানি না সেখানে কতটা কি রয়েছে। ফলে এই যে সেমিনার আমাদের দুদিনের, সেখানে এই সেমিনারে হইচই, খাওয়া দাওয়া, দুদিনের শান্তিনিকেতন ঘোরা, একটু একটু করে সময় পেলে সোনাঝুরি হাটে ঘুরে আসা, এগুলো বাদ দিয়েও আমরা যদি একটু ভাবি, মানে কিন্তু যে কথা বলছিলেন যে আমাদের যে ভাবনা সূত্র, আমরা কেন এই বিষয়টাকে আমরা ধরেছি, আমরা যেখানে পৌঁছেছি এই স্মৃতি শতাব্দী পেরিয়ে 21 শতকে, আমাদের কি করতে হবে, কি আমাদের দায়িত্ব? বাংলা ভাষা এবং সাহিত্যকে টিকিয়ে রাখতে গেলে, তাকে আরো বেশি সমৃদ্ধশালী করতে গেলে কি আমাদের করণীয়? আসলে আমরা একটু ভাবি। সময় নেই, তাই সম্ভাবনার কথা বলা যাবে। আমাদের এই আলোচনা চক্রের
দুজন আহ্বায়ক, তাদের মধ্যে অন্যতম অধ্যাপক বিশ্বজিৎ রায়। বিশ্বজিৎকে অনুরোধ করছি আজকের আলোচনায় সূচনায় কিছু কথা বলার জন্য। নমস্কার। নীলরতন সরকার এবং বিশ্বজিৎ রায় এই দুজনকে বিভাগ থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল 21 শতকে বাংলা ভাষার সাহিত্য এবং যা কিছু তার চরিত্র বিচারে। আমরা একটা শিরোনামা দিয়েছি। এই দুদিনের জাতীয় যে আলোচনা চক্র, তাতে মান্য চলিত ও লেখার বাংলার বাইরে বাংলা ভাষার চরিত্র কিরকম সেটাও আমরা খানিকটা বোঝবার চেষ্টা করেছি। আমাদের এখানে একটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে, যে প্রদর্শনীতে বিভিন্ন জেলায় কি জাতীয় প্রকাশনা হচ্ছে তার একটা সালতামানি এবং হিসেব এই বিগত 25 বছরে আমরা করবার চেষ্টা করেছি। এবং সেটা করতে গিয়ে যারা তথ্য সংগ্রহ করেছেন, যারা সাজিয়েছেন, তাদের সেই কাজ দেখতে দেখতে আমার দুটো কথা মনে হচ্ছিল, যে আমরা যখন বাংলা ভাষার সংকটের কথা বলি তখন সেই সংকট সচরাচর আমাদের ভদ্রলোক বাঙালির দিকেই চোখ রেখে বলা। তার বাইরে যে বিপুল সংখ্যক বাংলা ভাষা ব্যবহারকারী মানুষ রয়েছে এবং যারা নানা রকম বাংলা ব্যবহার করেন, তাদের সূত্রে একটা জগৎ আমাদের সামনে খুলে যেতে পারে। দ্বিতীয়ত, আমরা এই আলোচনা চক্রকে বিভিন্নভাবে ভেঙেছি, যাতে বাংলা ভাষা বিভিন্ন মাধ্যমে কিভাবে ব্যবহৃত হচ্ছে লেখা এবং ছাপার বাইরে, তার দিকেও আমরা চোখ রাখব। আমাদের এই আলোচনা চক্রের নির্মাণে আমাদের ছাত্রছাত্রীরা অকুণ্ঠ সহযোগিতা করেছেন এবং আমরা বারবার একটা কথা বলি, যে আমাদের বাংলা ভাষা যেমন এক ধরনের পরিবর্তন বদল হয়েছে, তেমনি আমাদের আলোচনা চক্রের সংস্কৃতির এক ধরনের বদল হয়েছে। পুরনো আলোচনা চক্রে যেরকম বাহুল্যের পরিবর্তে শ্রীময় অন্তর্গত ভাবনার কথা বলা হতো, আমরা চেষ্টা করব আমাদের এই আলোচনা চক্রে দুদিনে সেই কাজ সম্পন্ন করতে। হয়তো আমাদের আয়োজনে ও ব্যবস্থাপনায় বাহুল্যের বিস্তার আপনারা দেখতে পাবেন না, কিন্তু যত্ন ও স্কিল দেখবেন। আমার মনে হয় বাংলা ভাষা আজকে যেটুকু দাবি করে আমাদের কাছ থেকে, সেটা হচ্ছে এই ভালোবাসা, যত্ন ও আদর। আমরা এই যত্ন ও আদর যদি আমাদের স্বভাষা, আমি ইচ্ছে করেই স্বভাষা শব্দটা ব্যবহার করলাম, কারণ এটা প্রসূন বন্দ্যোপাধ্যায় খুব সচেতনভাবে ব্যবহার করেন। তার উত্তর কলকাতার যে কবিতা, তার সূত্রে ব্যবহার করেছেন। আমাদের মান্য বাংলা ভাষা যা প্রতিষ্ঠান নির্মাণ করে, তার বাইরে আমাদের যে স্বভাষা বাংলা, যা বাংলা ভাষাকে নানা স্তরে বাঁচিয়ে রাখে, তার বিশেষ নিবেশই হোক আমাদের এই 2 দিনের আলোচনা চক্রের প্রধান বিষয়। আপনাদের সবাইকে পুনরায় স্বাগত ও নমস্কার জানাই। নীলরতন সরকার এবং বিশ্বজিৎ রায় 2 এর পক্ষ থেকে, বাংলা বিভাগের পক্ষ থেকে, বিভাগীয় প্রধান এবং সকলে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আমাদের এই 2 দিনব্যাপী আলোচনা চক্রে সূচক ভাষণ দেবেন শ্রী রামকুমার মুখোপাধ্যায়। রামকুমারদা আমাদের বিভাগের বিভিন্ন আয়োজনে সাড়া দেন এবং তিনি আমাদের অনেকেরই বা প্রায় সকলেরই খুব প্রিয় লেখক এবং কাছের একজন মানুষ। আমি রামকুমারদাকে অনুরোধ করছি। নমস্কার। মানবেন্দ্র মুখোপাধ্যায়, বাংলা বিভাগের প্রধান, ভাষা ভবনের অধ্যক্ষ অধ্যাপক মীনাকান্তি মণ্ডল, এই আলোচনা সভার আয়োজক বিশ্বজিৎ রায়,
পরিচালনার কাজ করছেন অধ্যাপক শিলা বসু, যারা এই খেলাটা রয়েছেন, যারা ছাত্রছাত্রী, গবেষক, প্রাক্তন ছাত্রছাত্রী, সবাইকে আমি নমস্কার জানাচ্ছি। আমাদের যে আজকে যে আলোচনা সভা, এই বিষয়টা আমার বেশ নতুন লেগেছে। আমাদের মোটামুটি বছরে একটা বিষয় যদি আলোচনা করা যায়, মানে 3 জায়গায় প্রায় কাছাকাছি বিষয় পাওয়া যায়, কাজে একবার তৈরি হলে 3বার রমাইলাম পাওয়া যায়। কিন্তু এই একটা বিষয় দেখলাম যে একবারই একটা নতুন বিষয়, নতুনভাবে ভাবনার বিষয়। আর এখানে যেটা সবচেয়ে আমার ভালো লেগেছে দুটো পাঠ। এই যদি প্রথম অংশটা ধরি, যে 21 শতকে বাংলা ভাষা সাহিত্যের বিকিরণ, এটা একটা সহজ ব্যাপার আছে। কারণ আমরা দেখেছি 9 দশকের, গত শতকের 9 দশক থেকে অনেক পরিবর্তন এলো। পূর্ব ইউরোপের যে বামপন্থী রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়লো, আমরা দেখেছি বিশ্বায়ন ঘটলো, আমরা দেখেছি পুঁজির বিকেন্দ্রীকরণ ঘটলো, এরকম অনেক কিছু ঘটলো। আমাদের অভিধানে এখানে বসিচরণ বন্দ্যোপাধ্যায় মশাই যে কাজটি করেছিলেন বঙ্গের শব্দকোষ, সেখানে খুঁজতে গিয়ে তাদের বিশ্ব দিয়ে অনেক শব্দ আছে, বিশ্বনাথ, বিশ্বদ্বীপ, বিশ্বদ্বীপ, কিন্তু বিশ্বায়নটা নেই। এটা যোগ হলো আমাদের বিগত 20-30 বছর, একটা নতুন শব্দ আমাদের ঢুকে, এই যে ঢুকে পড়ছে, এর ফলে আমাদের দুদিক দিয়ে শুধু একদিক দিয়ে কি কি ঘটনা ঘটছে। এই যে এত সহজে জানতাম, যার মুখ দেখতে চাই না প্রত্যেকদিন সকালে আমার মোবাইলে তার মুখটা ভেসে উঠছে, এই যে পরিবর্তনটা চলে গেল, কোথাও একটা ইন্টারনেটের ব্যবস্থা চলে গেল, এর ফলে একটা বিশ্বজুড়ে যোগাযোগ তৈরি হলো। সে বলছে যে কলকাতায় বসে কোন সিরিয়াল চলছে সেটা আমেরিকাতে বসে দেখছে। এইটা বিশেষ করে ঘটলো, বাংলা পরিবর্তন তো এলো, কারণ বাংলা তো এভাবে পৌঁছে যাচ্ছে, ওই পৌঁছে যাচ্ছে, কারণ সব কপি পাওয়া যায়, যে কোনোভাবে পড়া যায়, বিকিরণ তো করছে। কিন্তু প্রশ্নটা হলো, দ্বিতীয় প্রশ্ন এলো, বিকিরণটা একটা প্রথম বন্ধনীর মধ্যে দেওয়া, এবং এই প্রথম বন্ধনী দেওয়ার পরেই রবীন্দ্রনাথ চলে এলেন। এই যে তিনি চলে এলেন 1934-এর 36-এর যে ভাষণ, সেইখানটাই যখন আসছে, তখন রবীন্দ্রনাথ যেটা বলছে যে আমাদের শিক্ষার্থী কি করলো, আলোগুলো জন্য ট্রেনটা চলতে শুরু করলো, এবং ট্রেন বাকি পাশের গ্রাউন্ডগুলো তো অন্ধকার। এই যে ব্যাপারটা হচ্ছে, মানে কোথাও না কোথাও যে এই যে শিক্ষা, এটাকে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি, তাহলে যখন ট্রেনটা চলে যাচ্ছে ভেতরে আলো বলতে পারে, আর বাইরে যে রাস্তাগুলো যেগুলো গ্রামের দিকে ঢুকছে, দুটো তো গতি আলাদা, কারণ ওই রাস্তাগুলো তো ভাঙা। তাই এই যে পরিবর্তন, যে কোথাও একটা সম্পর্কের যে পরিণতি করছে না, সম্পর্ক তৈরি হচ্ছে না, এই যে কোথাও একটা শিক্ষা প্রতিষ্ঠান করলে একটা জায়গায় ছিল, রবীন্দ্রনাথ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রেখেছেন। আমি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কিন্তু আজকে রবীন্দ্রনাথ যখন বলছেন, তখন কিন্তু মনে রাখা উচিত যে সাহিত্য একাডেমি তৈরি হয়, তখন অনেক ভারতের প্রতিষ্ঠান তৈরি হয়, এত বিশ্ববিদ্যালয় তৈরি হয়, তখন এই সারস্বত বাংলা একাডেমি তৈরি হয়। এই এতগুলো একাডেমি যে তৈরি হয়েছে, সবই তো তৈরি হয়েছে ওই স্বাধীনতার স্বাধীনতার পরে, অধিকাংশ প্রতিষ্ঠান। কাজেই শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, সারস্বত প্রতিষ্ঠান, এই দুটো প্রতিষ্ঠানের সঙ্গে মূল প্রশ্ন, যেটা পুরনো প্রশ্ন, সেই একই প্রশ্ন এই আমার ধারণা এই বিষয়ের মধ্যে লুকিয়ে আছে, যে রাজবৃত্ত এবং লোকবৃত্তের সম্পর্ক। মূল প্রশ্ন এটা, কারণ আজকে শিক্ষা প্রতিষ্ঠান, সারস্বত প্রতিষ্ঠান, যার যেগুলোতে আমরা থেকেছি, যেগুলো কাজ করেছি, এখনো আছি, এটা কিন্তু এই জনগণের অর্থ থেকেই এগুলো পরিচালিত হয়। কিন্তু তাদের সঙ্গে এই প্রতিষ্ঠানগুলোর সম্পর্ক কি? এই প্রতিষ্ঠানে যদি এই রবীন্দ্রনাথ যে কথা বলছেন, যে সম্পর্ক তো একদিন ছিল, সম্পর্ক তো ছিল না, তা তো নয়, সম্পর্ক তো নষ্ট হলো। মারাঠা পত্রিকা যখন এলো, তখন যেটা হলো একটা মারাঠা খাত কাটা হলো না কলকাতার পাড়ে, যাতে এই বঙ্গভূমির একটা অংশ থাকবে খালের ওধারে, আর একটা থাকবে খালের এই জায়গায় খাত কাটা হয়ে গেল। তাহলে কি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এবং আমাদের জনগণ, আমাদের সারস্বত প্রতিষ্ঠান এবং আমাদের জনগণ, তার মধ্যে কি কোথাও একটা মরাটা কাল আছে?
যে মুরগি ওদিকটা যা মুরগিরা করবে মুরগিরা এদিকটা যেন না করে। ইংরেজরা যখন প্রথম শাসন ব্যবস্থায় এলো তখন কিন্তু কোনো জেলখানা ছিল না। তবে যেটা করতো, কেউ যদি চুরি ডাকাতি করতো তাকে দু চার গ্রাম মেরে একটা নৌকায় তুলে গঙ্গা পার করে ওদিকে পৌঁছে দিত। তার মানে হচ্ছে কলকাতা গঙ্গার এদিকটা একটা সম্প্রদায়, গঙ্গার ওদিকটা একটা সম্প্রদায়। কোথাও কি আমাদের শিক্ষা এবং সংস্কার প্রতিষ্ঠান বিদ্যালয়, এই প্রশ্নটা কিন্তু আছে আপনার খুব স্বাভাবিক একটা বিষয়। ভাষা সাহিত্য কিভাবে অনুবাদ হচ্ছে এটা নয়, তার যে একটা বড় প্রশ্নের সাথে জড়িত আছে। ছিল সম্ভব, রবীন্দ্রনাথের প্রশ্ন বলছে যে ছিল তো, সম্পর্কটা তো গুরুত্ব ছিল না। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যে কৃত্তিবাস ওঝা, তখন তো বাংলা সাহিত্য বলে কিন্তু যদি মৌখিক সাহিত্যের কথা বাদ দিই বাংলা সাহিত্য কিছু ছিল। বলছে চর্যাপদ, চর্যাপদ তো একটা বিশেষ সম্প্রদায়, তাদের ধর্ম ব্যবস্থার জন্য তারা আচরণের জন্য তারা করছে। সেটা আবিষ্কৃত হলো তো অনেক পরে, তো সেদিন 100 বছর হয়নি, 100 বছর সামান্যকে নিয়েছে। যে মূল বইটা সেদিন আমাদের বাংলা ভাষাকে, বাংলা সংস্কৃতিকে, আমাদের জীবন দর্শনকে, আমাদের বাঁচবো কি করে সেগুলোকে প্রভাবিত করলে সেটা কৃত্তিবাসী রামায়ণ। এই কৃত্তিবাসী রামায়ণ তো যেটা লিখছেন, বড় গঙ্গা পারে যখন কৃত্তিবাসীটা গেলেন গৌড়ের রাজার সঙ্গে দেখা করতে গেলেন, গৌড়ের রাজা তখন তাকে বলছেন রামায়ণ রচিতে করিলা অনুরোধ, যেটা রামায়ণ রচনা। তার কারণ সংস্কৃত ভাষা ছিল, রামায়ণ ছিল, এবং সেই রামায়ণ কিন্তু বইগুলোতে পড়ানো হচ্ছিল সংস্কৃত প্রতিষ্ঠানে। কিন্তু কেন রামায়ণ রচনা করতে হবে? আমার যাতে আমার মানুষ যারা বাংলা ভাষায় পারে, যারা সংস্কৃত বোঝে না, সংস্কৃত বোঝে সেই সময় কিন্তু কম মানুষ, এই যে বাঙালি তাদের জন্য রামায়ণ রচিতে করিলা অনুরোধ। এবং তখন তিনি রামায়ণ রচনা করছে, সেটা বাঙালি ঘরে ঘরে পড়ছে। এই যে চোখটা তৈরি হচ্ছে, একটা বই দিয়ে তৈরি হচ্ছে। ঠিক একইভাবে মহাভারত, এই যে অনুবাদের পর্বটা, সেখানে কাশিরাম দাস লিখছেন নদ নদীগণ যেন প্রবেশে সাগর, সকল পুরাণ কথা ভারত ভিতর, অনেক কঠোর তপে ব্যাস মহামুনি রচিতা বিচিত্র গ্রন্থ ভারত কাহিনী, শ্লোকচ্ছন্দের সংস্কৃত বিরোচিতা ব্যাসে গীতিচ্ছন্দের কবিতারা শুনো অনাস। তোমাকে সংস্কৃত শিখে করতে হবে, অনায়াসই শোনো, আমি তোমার কাছে মহাভারতটা এনে দিলাম। এই যে কাজগুলো হচ্ছে, এই যে রাজবৃত্ত এবং লোকবৃত্ত, এই যে ভাষার বেড়াগুলো অতিক্রম করছে, এগুলো তো সেই সময় বড় কাজ হলো। শিবপুরাণ তো আমাদের বাংলাতে লেখা হয়, সেটা তো সংস্কৃতে লেখা হয়েছে, কিন্তু তার সেটাকে অবলম্বন করে যেভাবে চণ্ডীমঙ্গল লেখা হলো, যেভাবে শিবায়ন লেখা হলো, এই সমস্ত কাজগুলো তো বেড়াগুলো ভাঙছিল, গুরুত্বগুলো ভাঙছিল। এবং তারপরে আমি তথ্য পেয়েছিলাম সবচেয়ে ভাষা সম্পর্ক তৈরি করে ভাষা তো সম্পর্ক ভাবেও, কারণ 17শ শতকে বলা হলো যে মুসলমান কেন বাংলা বলে। এই যে প্রশ্নটা উঠেছিল, আমি একটা উদাহরণ দিচ্ছি। কবি আব্দুল হাকিম তিনি 1717 শতকে বলছে মারুপথে, মানে মারপতি বেদ যার নাহিক গমন, হিন্দুর অক্ষর হিংসে সে সবের বোধ। হিন্দুর অক্ষর হচ্ছে বাংলা, যেসবে বঙ্গেতে জন্মে হিংসে কখনো বাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। তাদের কোথায় জন্ম কে জানে? এই বাংলাদেশ জন্মগ্রহণ করে বলছে হিংসে করছে বাংলা অক্ষর। এই যে বাধা, একদিক দিয়ে যখন বলছে মুসলমান যখন তোমার আরবি ফারবি শেখা উচিত, তখন আবার দেখা যাচ্ছে আর একটা সম্প্রদায় বলছে সংস্কৃত ওটা ব্রাহ্মণের ভাষা, দেব ভাষা, ওটাতে তুমি ছুটে যেও না, ওটা তোমার ভাষা নয়। তাহলে বাল্মীকি যখন বলছে ব্যাগ যখন করছে, তাকে যখন পালন করেছিলেন, সেটা ব্যাগ বুঝলে কি করে? তাহলে সংস্কৃত একসময় তো ছিল, ব্যবহার হতো, তাহলে দেব ভাষা বলে একটা ভাষা তৈরি করে দেওয়া হলো। এবং বলা হলো যে তোমার বেদ পুরাণ পড়ার অধিকার নেই, দেব ভাষা তুমি পড়তে পারো, সংস্কৃত পড়তে পারো না, তুমি ম্লেচ্ছ, তুমি নিম্ন জাতির মানুষ।
সেই সময়ে এসে যে ঘটনা বললো রামমোহন রায় যখন অনুবাদের কাজগুলো শুরু করলেন 1816 থেকে, উনি তো দরজাগুলো খুলে দিচ্ছেন। বাংলাতে যখন উপনিষদ চলে এসেছে, বাংলাতে যখন বেদান্ত সব পাচ্ছি, তখন তো ওই ভাষা রইল না, তখন তো এটা লোক ভাষা, জনগণের ভাষাতে বলতে গেলে এক কথাই লোক ভাষাতে বলছে। এই যে ভেদাভেদটা রাজনীতি থেকে এই লোকবৃত্তে চলে আসছে, তখন একই ঘটনা। এই চেষ্টাটা হচ্ছে কোথায়? তার কাছাকাছি সময় 1817 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ক্যালকাটা স্কুল বুক সোসাইটি, এবং এইটা যে তার বই করছে, গণিতাঙ্ক করেছে, ভূগোল বৃত্তান্ত করছে। আর দেখা যাচ্ছে 1817 থেকে 1851 এসে ক্যালকাটা ভার্নাকুলার কমিটি, পরে কম্পিউটার সোসাইটি হলো 1851-তে। তারা এসে কি বললো, লক্ষ্য কি হলো, কেন তৈরি করলো, নারী ও অল্প শিক্ষিতদের জন্য সুখপাঠ্য জ্ঞানমূলক বই বাংলা ভাষায় প্রকাশ করা। তার মানে বাংলা ভাষা শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্ত থেকে বেরিয়ে পারিবারিক সাংসারিক বৃত্তে ঢুকছে, কারণ অল্প শিক্ষিতদের এবং নারীরা বেশি কাজে বাইরে আসতে চাইতে হবে। তার এই যুগে এসে যাচ্ছে, বেড়াগুলো উঠে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, চেষ্টা চলছে এই রাজনীতি এবং লোকবৃত্ত কোথাও একটা কাজে নিয়ে আসার এই চেষ্টাগুলো চলছে। এবং এই চলতে চলতে আমরা পরবর্তী সময় থেকে অনুবাদ হচ্ছে, ওখানে টেলস অফ শেক্সপিয়ার অনুবাদ হচ্ছে বাংলাতে। আর তারপরে পরবর্তী সময়ে আমরা যেটা দেখতে পাবো যে কোথাও না কোথাও একটা 20 শতক যুগে যখন এই কথাগুলি নিয়ে আলোচনা করতে হচ্ছে, এবারে একটু বিশ্বভারতীতে করছি বলি আমার, ধরুন আজ থেকে 110 বছর আগে রামানন্দ চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথকে বলছেন যে কোথাও না কোথাও আমাদের এই যে বইগুলি ছিল সাধারণ যে পাঠক, তখন কিন্তু বিশ্বভারতী অন্তর্নিয়ে তৈরি হয়, সেই সময় বলছে যে বিদ্যা চর্চার ক্ষেত্রে এমন একটা কাজ করা উচিত যাতে আমাদের জ্ঞান চর্চাটা সাধারণ মানুষের মধ্যে লোকবৃত্তে পৌঁছয়। তখনই কিন্তু বিশ্ববিদ্যালয় সংগ্রহ ভাবনাটা এসেছে, যমুনাথ সরকারকে সম্পাদক করে সেই কাজটা শুরু হচ্ছে। এবং সেই কাজটা হতে পারল না, কারণ পরে টাকার অভাব হলে বিশ্বভারতী তৈরি হলো, হলো না, বিশ্বযুদ্ধ চলছে, হলো না, কারণ যদুনাথের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্কের অবনতি ঘটে। এবং সেইটা যে শেষ পর্যন্ত যেটা এলো সেটা 1941 সালে শুরু হলো, এবং তারা কিন্তু অনুবাদ করলেন না, রবীন্দ্রনাথের সাহিত্যের স্বরূপ দিয়ে শুরু হলো। এবং তার লেখক কারা? জগদীশচন্দ্র বসু, অমূল্যচন্দ্র রায়, রমেশচন্দ্র মজুমদার, মেঘনাথ সাহা, জগদীশচন্দ্র রায় বিদ্যানিধি, মানে প্রমোদ চৌধুরী সঙ্গীতের অন্য বই, কীর্তিমোহন সেন একাধিক বই। তারা যে বিশ্ববিদ্যালয়ের পরিষদ থেকে বেরিয়ে যাচ্ছে, সাধারণ মানুষের জন্য বাংলাতে বই লিখছে। তখন আজকে প্রশ্নটা আমাদের যে প্রশ্নটা বিশ্ববিদ্যালয় রয়েছে, আমাদেরকে তো প্রশ্ন মুখে ফেলেছে, আমরা কি করছি, আমাদের অবস্থা কি? 1941 থেকে 1981 কটা বই বেরোলো বিশ্ববিদ্যালয় সপ্তাহে? 135টা। 1985 থেকে 2012 পর্যন্ত কটা বেরোলো? একটা বই। বিকিরণ তো পরে সংকোচনটা কতটা? 135টা ছিল, সেটা যে দাঁড়িয়ে গেল 18টা, বাকিগুলো হারিয়ে গেল। এই যে কোথাও আমাদের এই যে বিদ্যাচর্চার কেন্দ্রগুলো, তারা যদি মাতৃভাষা এই জ্ঞান চর্চা, ওইকে কিন্তু লোকশিক্ষা গ্রন্থমালা সেই জায়গা থেকে প্রকাশিত হয়েছে। মানে এই ভাবনাটা রবীন্দ্রনাথ শুধু বক্তৃতাতে বলছে না, সাহিত্যের শিক্ষার বিকিরণ নয়, রবীন্দ্রনাথ এই কাজটা কিন্তু করছে, এবং করছেন মধ্যযুগের সাহিত্যকে বা ভক্তি সাহিত্যকে অনুবাদের কাজ নিজে হাত দিয়ে করছে এবং করাচ্ছে, দাদু অনুবাদ ওই সময় রয়েছে। এই যে ব্যাপারটা, এবং তারপর আমাদের যে কোনোটা এখন
বঙ্গীয় সাহিত্য পরিষদ যখন তৈরি হচ্ছিল, এই বঙ্গীয় সাহিত্য পরিষদ কিন্তু বাংলা সাহিত্য পরিষদ নয়। এখানে কিন্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায় সাঁওতালি বই বার করেছে। আজকে প্রতিষ্ঠানটার দিকে তাকিয়ে দেখলে মনে হয় এটা বাংলা সাহিত্য পরিষদ। ওখানে মৈত্রী বই বেরিয়েছে। এই যে কাজগুলো, যে প্রতিষ্ঠানগুলো, বাংলা একাডেমি, বাংলাদেশে একটা আছে, আমাকে একটা বাংলা একাডেমি যেতে হবে। তাহলে আমার নেপালিরা কোথায় যাবে? তারা তো এখানে বসবাস করে নাকি আন্দোলন করে তাদের একটা আলাদা একাডেমি তৈরি করে? নেতারা কোথায় গেল? আমাদের এই রাজ্যে এর কোথায় গেল? সবরটা কোথায় গেল? আমার সাহিত্য চর্চা, আমার জ্ঞান চর্চা, আমার প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে এদের জায়গাটা কোথায়? বাংলাদেশের পরিস্থিতি আলাদা, ভাষা আন্দোলন, সেখান থেকে বাংলা একাডেমি প্রতিষ্ঠা। আমাদের এখানে কেন প্রতিষ্ঠা? সেখানে কিন্তু একটা ভৌগোলিক জায়গা দিয়ে হবে। পশ্চিমবঙ্গ একাডেমি হতে পারে, সাহিত্য একাডেমি হতে পারে। এই যে কোথাও না কোথাও আমরা নিজেকে সরিয়ে নিচ্ছি। এরপরে কি করছি? কতগুলো খণ্ড খণ্ড দ্বীপের মতো তৈরি করে দিচ্ছি। যে আন্দোলন করছে তার জন্য একটা একাডেমি করছে, তার মধ্যে আমার দুটো একাডেমি হয়েছে, একটা ভাষা কোথায় রাজনৈতিক। কাজে এই যে পরিস্থিতিটা হচ্ছে, কোথাও বিনিময়ের জায়গাটা আমরা তৈরি করতে পারছি। কোথায় সমস্যাটা হচ্ছে? সমস্যাটা বললে বলবো না, যেহেতু ট্রেনের কথা বলেছেন, আমি একটু ট্রেনের কথা বলি। সেটা হচ্ছে কালাহান্ডিতে একটা আলোচনা সভা করছি যে লোকসাহিত্যের ওপর, ওড়িশার লোকসাহিত্যের ওপর। কালাহান্ডিতে প্রায় 35টা আদিবাসী গ্রুপ আছে। তো সেখানে যাওয়ার পর সেই আলোচনা সভাতে, সেটা সাহিত্য একাডেমির প্রথম আলোচনা সভা। তো সেখানে যাওয়ার পর একটা বড় লোক সংস্কৃতি বিশেষজ্ঞ করলেন ওড়িশার মানুষ। তার গবেষণা কিন্তু খুব গুরুত্বপূর্ণ গবেষণা লোকসাহিত্যের উপর। রামকুমার আপনার জন্য আমার এখানে আসা। অনেকেই দেখেছি বলছে ওড়িয়া মানুষ, তাদের মতো ভাষা বলে। তো আমি বললাম যে কেন? এটা যোগাযোগের ব্যবস্থা ভালো, যোগাযোগের ব্যবস্থা ভালো নেই, ভালো ওঠে যে এই যে ভবানীপাটটা। তো আমি আসার সময় সত্যি নেই, ওটা ট্রেন নেই, চিন্তায় আমি নিজেও গেছি। পরে স্টেশনের সাথে যে বললাম যে আপনারা এখানে দুটা ট্রেন করেন, ঠিক আছে, মনে তো আসতে পারছেন না। প্রতি আমাকে আপনি প্রথম বানিয়েছেন। হ্যাঁ, দেখুন এখানে জরুরি যারা মানি লোক তারা আসেন না, যারা টিকিট কাটবেন তেমন লোক কালাহান্ডিতে আসে। যারা বুদ্ধিজীবী, যারা লেখক, তারা বলছে কালাহান্ডি আসতে পারি না কারণ ভালো ট্রেন নেই। আর রেল দপ্তর বলছে ভালো ট্রেন দিতে পারি না কারণ বুদ্ধিজীবীরা এবং লেখকরা আসেন। বিশেষ সাথে ডাকতে বলে এই যে ব্যাপারটা, এই আরেকটা উদাহরণ সোনাল কালচারাল সেন্টার, যেটার সঙ্গে সেটার সঙ্গে আমি জড়িত ছিলাম। সোনাল কালচারাল সেন্টার এবং নর্থ সোনাল কালচারাল সেন্টার কি প্রথমেই সিদ্ধান্ত হয়েছিল যে এটার কোনো ক্যাপিটালে যেন এটা না থাকে, কোনো রাজধানীতে এই সেন্টারগুলো তৈরি হবে না। কারণ এটা মূলত লোক সংস্কৃতির, লোক নৃত্য প্রতিষ্ঠানগুলো তৈরি হলো। তো তার ফলে যেটা হলো, দেখা গেল যে সেখানে সব জায়গায় আছে, অনেক জায়গায় কলকাতাটা বড়, শান্তিনিকেতনে যেটা আছে সেটা আমাকে এখন ওদের সিকিউরিটি আমাকে বোঝাচ্ছিল, আন্দামানের জনজাতি দল। কাজে এইগুলো মোটামুটি সিকিউরিটি ব্যাপার। আর মূল যে এই তো কোথাও যে আমাদের এই রাজধানী কেন্দ্রিকতা, কোথাও যে রাজবৃত্ত, এটার সঙ্গে লোকবৃত্তের যে দূরত্বটা তৈরি হয়ে গেছে, সে দূরত্বটা কোথাও আমরা ভাঙতে পারছি। এই ভাঙাটা আজকে সবচেয়ে বেশি দরকার। ভাঙতে পেরেছিলেন মহাত্মা গান্ধী, যে জন্য মহাত্মা গান্ধী ভারতীয় রাজনীতিকে জনগণের স্তরে নিয়ে যেতে পেরেছিলেন, যেটা খান ঠাকুরাতে রাজারাও লিখেছিলেন, যেটা সতীনাথ ভারতী লড়াই চালুক্তাংশে লিখেছিলেন। যদি রাজনীতিতে তিনি ভাঙতে পারেন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ঐতিহ্যটাকে ভেঙে দিতে পারেন, তাহলে আমাদের শিক্ষা সংস্কৃতি ভাঙা দরকার। আমাদের এইটা চিন্তা করা দরকার যে আমরা শাশ্বত প্রতিষ্ঠা, তারাও আজকে রাজধানীর বাইরে বেরোতে চায় না, কারণ বাইরে হোটেলগুলো ভালো, যাতায়াতের ব্যবস্থা সুবিধাজনক। এই কোথাও সাহিত্য সংস্কৃতি, এই তো ভাষা, আমি ভাষা বলতে গেলে দুটো জিনিস বুঝি।
ভাষা বলতে শুধু সাহিত্যের ভাষা বুঝি না, আমি জ্ঞান চর্চার ভাষা বুঝি। এই তো জ্ঞান চর্চার ভাষা। এই ভাষাটাকে জ্ঞান চর্চার কতটা আমরা প্রয়োগ করি, আমি এইটুকু অন্তত বলবো যে নানা বিশ্ববিদ্যালয় যে নানা জেলাতে তৈরি হয়েছে বা ছোট ছোট জায়গায় তৈরি হয়েছে, আমার কিছু অভিজ্ঞতা আছে। খুব মানে ইনফ্রাস্ট্রাকচার আদৌ ভালো হয়নি, হয়তো প্রতিষ্ঠানটা তৈরি করে দিয়েছে সকল বাবু এখানে ছিলেন একসময় উপাচার্যের দায়িত্বে সকল দত্ত মশাই, তিনি আমি বলে আপনি ছেড়ে দিলেন কেন, তার লোকজন নিয়ে আমি একা পাঠাবো। তো দেশের পরিস্থিতি এমন উপায়। কিন্তু একটা জিনিস হয়েছে, যে মেয়েটি পড়তে আসতো না কলকাতায়, সে অন্তত সেখানে বসে পড়তে পারছে, অন্তত সমাজ, তারা ডায়মন্ড হারবারে যাচ্ছে, তারা বাগদাতে যাচ্ছে, তারা আজ উত্তরবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছে এবং যারা পুরুলিয়াতে যাচ্ছে এবং গবেষণাটা অনেকগুলো গবেষণায় স্থানীয় বিষয় নিয়ে কাজ। এই যে রাজনীতি থেকে মেঘে লোকবিত্ত যাওয়া, আমি মনে করি যে এটা একটা কাজ। এই যে কোথাও এই বিনিময়টা রবীন্দ্রনাথ যখন এই শান্তিনিকেতন তৈরি করছেন, আজকে রামকীর্তন বইতে এই ভাস্কর্যই তৈরি হতো না যদি রামকীর্তন বই শিখতেই পারতেন না, যে কলকাতার আর্ট কলেজে পড়া। তার পরিবেশ ওটা নয়, যে পরিবেশ পেয়েছিল, এই যে মুক্ত পরিবেশ, সেই জন্যই সাঁওতাল পরিবার আমরা পেলাম, সেই জন্যই কলের বাসী আমরা পেলাম। এই যে কোথাও না কোথাও আমাদের এই যোগসূত্রটা খুব দরকার, না হলে ওই গঙ্গা এপার আর ওপার বা মারাঠা খাতের এইটা নদী, এই জায়গাগুলো ভাঙবে, মানে এগুলো ভাঙা অত্যন্ত জরুরি। এবং কিছুটা হলেও যেটা হয়েছে, আমাদের কথা সত্যবার একটা বড় ভাঙার জায়গা ছিল এই গ্রন্থাগার, এগুলোও কিন্তু এই ভাষা এবং সাহিত্য তার সম্প্রসারণের একটা ক্ষেত্র। এখন অধিকাংশ লাইব্রেরি বন্ধ, মানে একজন লাইব্রেরিয়ান 3টে গ্রন্থাগার চালান, এটা দুদিন চলে, ওটা দুদিন চলে, আর তিনি ছুটি নিলে ওগুলো সব তালা পড়ে যায়। 1948 সালে আমার গ্রামের গ্রন্থাগার তৈরি হয়েছিল। আমাদের ছাত্র জীবনে, আমাদের ছোটবেলায় বড়বেলায় কখনো আমি সেই সব তার দরজা ছুটির দিন ছাড়া বন্ধ হতে দেখিনি। আমার উপন্যাস আছে ভজ নঙ্গচন্দ্র, সেখানে লাইব্রেরিয়ান গ্রন্থাগারী একটা মূল চরিত্র, সেদিনে যে দেখলাম তালা পড়ে গেছে। এই যে তালা পড়ে যাচ্ছে, মানে সম্প্রসারণ বা বিকিরণ যদি একজন মন্ত্রী আছেন, তিনি নাকি জনসংখ্যা বাড়াতে বলছেন, জানেন বা বিদ্যা বাড়াতে বলছেন, সম্প্রসারণটা চাইছে জনসংখ্যা দিক। এই যে কোথাও একটা জ্ঞান চর্চা, বিদ্যা চর্চা, এই পরিসরগুলো যে ছোট হয়ে যাচ্ছে। আর এই যে অনুবাদের যে জায়গাটা, এটাও এক ধরনের, এককালে বন্ধু এখনো বিশ্বভারতীতে আছে, বাইরের জায়গা থেকে আসে, কিছু বিশ্ববিদ্যালয় একটা আমার যাওয়ার অভিজ্ঞতা আছে। একটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র কতটা দেশের আছে? 163টা দেশ। কোনো বিদেশে বিশ্ববিদ্যালয়ে 163টা দেশ। আমাদের কোনো বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র কটা দেশের আছে? একমাত্র ভারতবর্ষ। এই যে এত দেশ থেকে এলে যে বিনিময় হয়, তো তারপরে বিকিরণ হয়। যখন কলকাতা বিশ্ববিদ্যালয় একটা বড় ক্ষেত্র ছিল, যেখান থেকে কিন্তু বহু এখানে পড়তে এসেছে, তারা বাংলা সাহিত্যের অনুবাদ করে নিয়ে গেছে, প্রভাবিত হয়েছে বাংলা সাহিত্যের। এই নবকাব্যমূলক কবিতা, সেখানে কি গভীরভাবে শান্তিনিকেতনের কথা আছে, সত্যি এখানে ছাত্র ছিল। এই বিনোদিনী দেবী, তিনি যে ঘটনাটা খুব বললে, বিনোদিনী দেবী এখানে ছাত্র, এবং বিনোদিনী দেবী যে বলা যায় বিশেষ করে 1961 থেকে রবীন্দ্রনাথের জন্মসংবর্ষ থেকে যে বড় একটা মণিপুরী নাটকের ক্ষেত্রে, মণিপুরী কবিতার ক্ষেত্রে, মণিপুরী ছোট গল্পের ক্ষেত্রে যে পরিবর্তন বলবো না, আমি বলবো যে বিপ্লবটা ঘটলো, সেটা কারণ এই ক্ষেত্রেই সেই প্রদীপের আলোটা কিন্তু নিয়ে গিয়েছিলেন বিনোদিনী দেবী। এই জন্য তাদের যে কেন্দ্রগুলো ছিল, বাঙালি একসময় যেখানে রেল লাইন ছড়িয়েছিল সেখানে বাঙালি ছড়িয়েছিল, যেখানে ইংরেজ শাসন ছড়িয়েছিল সেখানে বাঙালি ছড়িয়েছিল। এবং মণিপুর যখন 1891-92 মণিপুরে যখন ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হলো, তখন বাবুরা কোথাতে গেলেন, বাবু পাড়া তৈরি হলো, বাংলা স্কুল তৈরি হলো, সেই স্কুলে মণিপুরের ছেলেরা ভর্তি হতে শুরু করলো।
সেই স্কুল মণিপুরি সংস্কৃতিতে ভীষণভাবে প্রভাবিত করলো, সাহিত্য সংস্কৃতিতে প্রচুর বাংলা অনুবাদ হলো। আমি পরে মণিপুরি থেকে বাংলা অনুবাদ করতে যে যা করাবো বলে আমি নিজে 10-15 বছর আগে সে স্কুলে গেলাম। সেই স্কুলে আমাকে খুব দত্ত করে চাটা খাওয়ালে, একটা গরু মাঠে চলছিল, সেটাকে আমাকে ছুটে আসার আগে সাবধানে নিয়ে গেলাম, যে পৌঁছলাম, যে বললাম যে আমাকে সাহায্য করতে পারেন, আমাকে মণিপুরি কবিতার অনুবাদ করতে। তখন ওরা খুব মুখটা নান করে বললেন, আমরা অনেকদিন মণিপুরিতে আর মণিপুরে আছি, জানেন তো বাংলাটা সেভাবে ভুলে গেছে, আর নেই, বাংলাটা অনেকটাই ভুলে গেছে, ভালো বাংলা বলতেই পারে, কারণ মণিপুরিটা না ওটা শেখা হয়। কিন্তু মণিপুরি শেখা হয় না, বাংলাটা ভুলে গেছি। এই যে বিকিরণের জায়গাটাতে যারা করতে পারতেন, শিলংয়ে একটা সেন্টার করা হবে, সাহিত্যের আমি গেছি, শিলংয়ে বাইসাইকেলের বিয়ে তিনি বসেছেন, চা খাওয়াচ্ছেন। আমি বললাম আমরা 3 পুরুষ এখানে আছে, প্রজন্ম করলেই ভালো হতো, মেয়েরাও তো ছিল। তো যাই হোক, আমরা জিজ্ঞেস করলাম যে, আমি বললাম ও খুব ভালো, তাহলে আমার কিছু খাসি কবিতা অনুবাদ করবে? হ্যাঁ, আমার খাসিটা শেখা হয়। অথচ এইখান থেকে ওই খাসির ভাষাতে, খাসি ভাষার অনুবাদ, বা এইখান থেকে ব্রহ্মসঙ্গীতের অনুবাদ খাসি ভাষায় করা হয়েছিল, বাঙালিরা করেছিলেন চেরাপুঞ্জি অঞ্চলে। সে কথা প্রভাত কুমার মুখোপাধ্যায় রবীন্দ্রজীবীতে আছে। কাজে আমাদের যে আমরা ভাষা সংস্কৃতির বিস্তার করে হবে, আগে আমার তো বিস্তার হতে হবে, মানে আমার মতনই তো বিস্তার হবে, কাকে দিয়ে বিস্তার হবে? বিস্তার সেখান তো সবসময় বসন্তের হাওয়া বললেই না তো, যে বই বই ট্রেন নিয়ে যাবে, যা চলে যায় বাংলায় তো নিয়ে চলে যায়, কোথাও তো সেটাকে করতে হবে। এই যে অনুবাদের যে জায়গা, সেটাও তো একটা প্রশ্ন। ন্যাশনাল লাইব্রেরি আছে বলে কিছুটা অনুবাদ, কিন্তু আমি কন্নড় থেকে অনুবাদ, তাহলে আমাকে একজন ফোন করলেন যে তামিল থেকে তো গ্যাপি পেয়েছে, কিছু অনুবাদ করতে চায়। আমি দুজনের নাম বললাম, তারা ব্যস্ত, বললো ও দুজন কি হবে না বলবো। আর দ্বিতীয় মানুষ পাচ্ছে, কন্নড় থেকে অনুবাদ করা হবে, কন্নড়ে কত বাঙালি আছে, কিন্তু তারা কন্নড় শেখেন না। এই যে কোথাও যে বিনিময়টা হবে, কোথাও যে বাংলাকে কন্নড়ে দিয়ে যাবে, কন্নড় থেকে বাংলায় নিয়ে আসবে, তাহলে আমাদের জ্ঞান চর্চার পরিসরটা কোথায় আসবে? আমাদের এটা ভাবা আজকে দরকার নেই। লেখকরা একদিকে আঞ্চলিক ভাষাগুলোকে তারা তাদের মতো করবে, কারণ লেখকরা অনেকটাই আমাদের কথা সাহিত্যটা বিশেষ করে সেটা তো ওই জেলা ভিত্তিক একটা চেহারা পেয়েছিল, বিশেষ করে 70-এর দশকে। আমরা তো একটা জেলা থেকে নিয়েছিলাম, সেটা সৈকতবিদ হতে পারে, নলিনী হতে পারে, জয়া হতে পারে, ধনেশ্বর হতে পারে, ভগীরথ হতে পারে। আমরা সেইখানে একটা ভাষা, সেই জীবনটা উঠে এসেছি। কিন্তু এর বাইরে যে জ্ঞান চর্চার পরিসর, আর একটা দ্বিতীয় কথা, বাঙালির একটু সাহিত্য চর্চা কমিয়ে রবীন্দ্রনাথ যেটা বলছে, জ্ঞান চর্চাটা করা হবে। এই যে বিজ্ঞানের বই, এই যে সমাজতত্ত্বের চিন্তা, এইখানে কতটা বাংলা ভাষাকে আনা যাবে, কতটা জগদীশ্বর বসু পারেন, প্রফুল্লচন্দ্র রায় পারেন, তাহলে পরবর্তী প্রজন্ম পাবেন। এই যে জায়গাটা কোথাও না কোথাও তো বিকিরণ তো কারো মাধ্যমে হবে। এই রবীন্দ্রনাথ যেভাবে এক একটা প্রতিষ্ঠান কিন্তু এখানে তৈরি করেছে, ওটা জিনিসটা খুব কম করে, রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দ দুজনেই তো এশিয়ার নিচে ভাবেননি। আর আমরা বলছি শুধু বাঙালিদের চাই, রাজনীতিতেও চাই, সংস্কৃতিতেও চাই। এইটা তো ঘটনা হতে পারে। এই কিছু চাওয়ার ব্যাপারটা ভালো জোড়া যে আমাদের ব্যাপার, তা না হলে রামটাই হতে পারবে, যদি ভারতের মাত্র হলে আমিও তো পারছি। কাজে এই কোথাও না কোথাও কিন্তু আমাদের নামে, আমাদের আচারে, আমাদের পরিচয়ে, আমাদের সংস্কৃতিতে, আমাদের সম্পদ আমরা আমাদের মতো করে দেবো। আমি সেভাবে বলছি না, ওই রামায়ণে আছে না, বাল্মীকি রামায়ণ ছিল যে রামকে ইয়েতে পাঠিয়ে দিয়েছে বনবাসে। তো তখন বাল্মীকি রামায়ণে ছিল যে খুব রেগে গেছে লক্ষ্য, বলছে দাদা তুমি অনুমতি দাও, আমি দশরথ, বাবা দশরথ এবং ভরতের পেট থেকে কেটে দিলে তুমি দাদা। তো
বিবাদপতি আছেন, তিনি দেখছেন যে বাঙালি কৃষিবাসীদের প্রশ্ন যে এরকম এর থেকে বাবাকে কেড়ে দেবে, এটা বাঙালি কেমন ভাবে নেবে। উনি এটা বাল্মীকি বলেছেন, তাই বাল্মীকি কিন্তু আগে ডাকাত ছিলেন, কিন্তু কীর্তিবাস তো ডাকাত ছিলেন না। তারপরে কীর্তিবাস ওটা বললেন যে ভরতকে কেটে দেবো, কিন্তু দশরথটা বাদ দিয়ে দেবো। কাজে আমরা যে অনুবাদ করবো, আমরা তাকে যা গ্রহণ করবো, আমাদের মতো করেই তাকে গ্রহণ করবো, এবং এই গ্রহণের মধ্য দিয়ে নিজের বিস্তারটা ঘটে। স্বামীজির একটা কথা আছে, যতটা নিজেকে ছড়াতে পারি, যতটা নিজে সীমা ভাঙতে পারি, যতটা দেয়ালগুলো ভেঙে দিতে পারি। মানে রবীন্দ্রনাথ যেটা ন্যাশনালিজমের কথা বলছে, যে এটাও যে ইমাজিনারি বাউন্ডারি বলছে, এমনকি দেশের যে সেই জায়গায় আমরা যদি এই মানে কোথাও না কোথাও আমরা ভাঙতে পারি, অন্যের কাছে পৌঁছাতে পারি। মানে একটা জিনিস বলেই আমি শেষ করে দিচ্ছি, আপনার কাছে একই আছে। তো আমি যেটা বলি যে বিশ্বযুদ্ধ চলছে, কত বিশ্বযুদ্ধ, তখন রবীন্দ্রনাথ আমেরিকাতে বক্তৃতা দিতে গেছে। তো প্রত্যেক দিন এই বিশ্বযুদ্ধে আমরা তো বিশ্বযুদ্ধ দিই, আমরা অপারেশন সিঁদুর পর্যন্ত যাই, এবং প্রত্যেক দিন সে হচ্ছে। এখন এই ইরানের সঙ্গে যুদ্ধ তো দেখছি, কে কতদিন আর কটা ট্যাঙ্ক, কটা বিমান ফেলে দিতে পারলো, কতটা ট্যাঙ্ক নষ্ট করতে পারলো, কত মানুষকে। প্রথম বিশ্বযুদ্ধের সময় আরো বড় যুদ্ধ, প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় জয়, আমার আনন্দ, আমি কত লোককে মারতে পেরেছি, আমার আনন্দ আমি কত বিমানকে নিচে ফেলে দিতে পেরেছি, আমার আনন্দ আমি কত জায়গায় বোম ফেলে আগুন জ্বালতে পেরেছি। সেই জায়গায় দাঁড়িয়ে রবীন্দ্রনাথকে চিঠি দিচ্ছে, আমি বিশ্বভারতী, তখন বিশ্বভারতীর চেহারা নেয়নি, আমি ওখানে একটা প্রতিষ্ঠান তৈরি করব যেখানে বিশ্ব মিলিত হবে। যদি রবীন্দ্রনাথ 1917 সালে ভাবেন যে রবীন্দ্রনাথ মাঠে বিশ্বকে নামিয়ে আসবেন, তাহলে আমরা কি করে আমাদের সম্পূর্ণতা দিয়ে পারব? তো যদি রবীন্দ্রনাথকে বিশ্বাস করি, তাহলে আমাদের কোথাও একটা নিজেদের বিস্তার, নিজেদের ব্যক্তি, এবং যদি আমরা আমাদের মানসিক ব্যক্তি ঘটাই, ভাষা এবং সাহিত্য ব্যক্তি নিয়ে করি। নমস্কার।